নমস্কার বন্ধুরা, আমি শুভাঙ্গী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের জীবনে হঠাৎ করেই এমন কিছু সমস্যা নেমে আসে যার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাই না। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি তার গভীর জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনের অন্ধকার দূর করেছেন। আসুন স্বাগত জানাই আজকের অতিথিকে। নমস্কার, আবারও অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। দেখা যাক কি বিষয় নিয়ে আলোচনা হবে আজকে। জন্মছকে কালসর্প যোগ ও কর্মজীবনের সংকট, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা আচার্যদেব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অনেকের জীবনে খুবই মানে স্মুথ চলে, হঠাৎ করেই যেন একটা ঝড় আসে। যেমন আপনার কাছে আসা এই যে সৌমেন বাবুর কথাই যদি ধরা যাক, বহু জাতিক সংস্থায় বড় পদে ছিলেন এবং কিন্তু হঠাৎ মিথ্যে অপবাদ আর চাকরি যাওয়ার পরিস্থিতি তৈরি হলো। এর পেছনের জ্যোতিষীয় কারণটা কি যদি আপনি বলেন? দেখুন, সৌমেনবাবুর ছকটি যখন আমি বিচার করি তখন দেখতে পাই তার জন্মকুণ্ডলিতে একটি অত্যন্ত জটিল কাল সর্প যোগ ছিল। রাহু যখন প্রথম ঘরে এবং কেতু সপ্তম ঘরে থাকে তাকে মানে অনন্ত কাল সর্প যোগ বলে। রাহু হলো ভ্রম, চক্রান্ত এবং হঠাৎ পতনের কারক। এতদিন এই যোগটি সুপ্ত ছিল, কিন্তু যেই তার জীবনে রাহু এবং শনির অন্তর্দশা শুরু হলো, অমনি চক্রান্তকারীরা সক্রিয় হয়ে উঠলো এবং তিনি মিথ্যে অপবাদের শিকার হলেন। তার মানে গ্রহের দশা মানুষকে হঠাৎ রাজা থেকে হঠাৎ ফকির বানিয়ে দেয় এবং অপবাদের মুখে ফেলতে পারে। এর সাবধান আমরা কি করে পাবো? সাবধানতা কি অবলম্বন করব? একদম তাই, তবে ভয়ের কিছু নেই, এর সঠিক প্রতিকার আছে। সৌমেনবাবুকে আমি শিবের আরাধনা, রাহু কেতুর বিশেষ শান্তি সস্তায়ন এবং নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরামর্শ দিয়েছি। তো এতে তার উপর থেকে রাহুর নেতিবাচক প্রভাব কেটে যায় এবং সত্যের জয় হয়। বুঝতে পারলে? এবং মাঙ্গলিক দোষ ও বিবাহে যে বিলম্ব, সেটা নিয়ে কথা বলবো। আমাদের সমাজে একটা মস্ত বড় সমস্যা হলো বিয়ের বাধা, জানেন তো। এবং রিমলির কথাই যদি ধরুন, রূপবতী গুণবতী ভালো চাকরি করে, তাও 32 বছর বয়সে পর্যন্ত বিয়ে হচ্ছে না। শেষ মুহূর্তে সম্বন্ধ ভেঙে যাচ্ছে। মা বাবার এত ভেঙে পড়েছেন, কি করবেন? এখানে জ্যোতিষ শাস্ত্রে কি বলছেন, মানে আপনার কি বলা উচিত, কি করা উচিত? রিমলির মায়ের চোখেও আমি সেই জল দেখেছি। রিমলির ছকটি বিশ্লেষণ করে আমি দেখতে পাই তার জন্মছক তীব্র মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ রয়েছে। লগ্ন থেকে সপ্তম ঘরটি হলো বিবাহের স্থান। রিমলির ক্ষেত্রে এই সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করছিল এবং তার উপর শনির কুদৃষ্টি ছিল। মঙ্গল সম্পর্কের মধ্যে জেদ ও অহংকার বাড়ায়, আর শনি যে কোনো কাজে বিলম্ব ঘটায়। এই দুইয়ের প্রভাবেই সাধনা তলা পর্যন্ত গিয়েও সম্বন্ধ ভেঙে যাচ্ছিল। বুঝতে পারলে? তাহলে কি মাঙ্গলিক দোষ, এটা আপনি বলছেন, বিয়ে হওয়া অসম্ভব? একেবারেই নয়, সঠিক সময় সঠিক বিচার হলে এর চমৎকার প্রতিকার সম্ভব। রিমলির ক্ষেত্রে আমরা শাস্ত্রীয় নিয়ম মেনে কুম্ভ বিবাহ বা ঘট বিবাহ করাই এবং মঙ্গলের বিশেষ ব্রত করার পরামর্শ দিই। এর ফলে মঙ্গলের নেতিবাচক অগ্নিতত্ত্ব শান্ত হয় এবং খুব দ্রুতই তার শুভ বিবাহ সম্পন্ন হয়। আরো কিছু করণীয় থাকে। ভালো কথা বলেছেন। এবং ব্যবসায় মন্দা এবং যে প্রবলেমটা হচ্ছে কমোদ্রম যোগের, আচ্ছা ব্যবসায় ওঠানামা তো থাকেই, কিন্তু অরিন্দম বাবুর মতো অনেকে বড় ব্যবসায়ী আছেন যিনি কোটিপতি ছিলেন, কিন্তু হঠাৎ ঋণের জালে না জড়িয়ে গেলেন। তিনি বলেছেন যে লক্ষ্মী দেবী যেন ঘর থেকে বিদায় নিয়েছেন। এটা কেন হয়েছে, বা কেন হয় এটা? দেখো, জ্যোতিষের অর্থে প্রবাহ এবং মানসিক স্থিতি নিয়ন্ত্রণ করে চন্দ্র। অরিন্দম বাবুর কুষ্টিতে একটি বিশেষ অশুভ যোগ ছিল যাকে বলা হয় কেমদ্রুম যোগ। কেমদ্রুম যোগ বলে, কেমদ্রুম যোগ বলে। চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশ ঘরে যদি কোনো শুভ গ্রহ না থাকে তবে চন্দ্র একাকী এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এর ফলে জাতক সঠিক সময়ে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারে না। উপরন্তু ব্যবসায়ের মূল কারক গ্রহ বুধ ও রাহু দ্বারা পীড়িত ছিল, ফলে কোটিপতি মানুষও হঠাৎ দরিদ্র পরিণত হন। আচ্ছা, এই মারাত্মক আর্থিক সংকট থেকে মুক্তির উপায় কি, আপনার কি মনে হয়? এই যোগের প্রভাব
কাটাতে জাতককে মানসিকভাবে শক্তিশালী করতে হয়, আমি তাকে পূর্ণিমার ব্রত রাখা, প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা এবং রূপোর পাত্রে জল পান করার পরামর্শ দিই। এতে চন্দ্রের শক্তি বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফেরে এবং ব্যবসায়ের মন্দা কেটে আর্থিক বাধা দূর হয়। খুব ভালো কথা বলেছেন। এবং পরের যে প্রশ্নটা, পড়াশোনায় মনোযোগের অভাব এবং চঞ্চলতা অনেকেই ফেস করি আমরা। তো বর্তমান যুগের মা বাবাদের সবচেয়ে বড় অভিযোগ, সন্তান পড়াশোনায় মনই দিচ্ছে না, সারাদিন মোবাইল গেম আর বন্ধুদের মধ্যে আড্ডাতেই মেতে আছে। যেমন এই আমাদের 18 বছরের যে ছেলেটি, 14 বছরের, সে আগে খুব ভালো ছাত্র ছিল জানেন তো, কিন্তু হঠাৎ কেমন বদলে গেল। এর পেছনে কি কোনো গ্রহের হাত আছে, আপনার কি মনে হয়? একদম 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 অবশ্যই আছে, কেন জন্মকুণ্ডলিতে পড়াশোনা বা বিদ্যার স্থান হলো পঞ্চম ঘর। আচ্ছা। আর বুদ্ধির কারক গ্রহ হলো বুধ। ওই ছেলেটির ছকে সূর্য ও বুধ একসাথে থাকলেও তাদের মধ্যে ডিগ্রিগত দূরত্ব অনেক বেশি ছিল, যার ফলে শক্তিশালী বুধ মানে কি বলে বুধাদিত্য যোগ, যা মেধা ও একাগ্রতা দেয়, তৈরি হতে পারেনি। তার উপর পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি পড়ায় তার মন পড়াশোনা থেকে সম্পূর্ণ ডাইভার্ট হয়ে মোবাইল ও অনীহার দিকে চলে যায়। ভালো কথা বলেছেন, বুধাত্বের কথা যোগের কথা বলেন। তাহলে এই যে বকাঝকা না গ্রহের এই যে প্রতিকার করাই কি বুদ্ধিমানের কাজ, বকাঝকা না? একদম 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 বকাঝকা করলে বাচ্চার মন আরো বিষয়ে যায়, মানে বিষিয়ে যায়। আমি ওর মা বাবাকে বলি যে পড়াশুনো টেবিলে সবুজ রঙের ব্যবহার বাড়াতে, কারণ সবুজ হলো বুধের রং। সাথে প্রতিদিন সকালে মা সরস্বতীর মন্ত্র জপ এবং বুধকে শক্তিশালী করতে একটি শুদ্ধ পান্না ধারণের পরামর্শ আমি দিই। এতে মিরাকেলের মতো বাচ্চার মনোযোগ ফিরে আসে এবং অনেক অনেক ভালো থাকে। আকস্মিক দুর্ঘটনা ও অষ্টম ভাবের বিচার নিয়ে কথা বলবো। এবং আমাদের আজকের শেষ প্রশ্ন, ড্রাইভার রঞ্জন বাবু মেসেজ করেছেন, যিনি 1 বছরে 3 বার বড় দুর্ঘটনা ফেস করেছেন এবং অলৌকিকভাবে বাঁচলেও তিনি এখন আতঙ্কে গাড়ি চালানোই ছেড়ে দিচ্ছেন জানেন তো। এবং এই বারবার দুর্ঘটনার পেছনে কোনো গ্রহের দোষ আছে বা গ্রহ দায়ী কি? ঠিক বলেছ, কারণ জ্যোতিষশাস্ত্রে জন্মছকে অষ্টম ঘর হলো আয়ু, মৃত্যু এবং আকস্মিক দুর্ঘটনার স্থান। একে কালপুরুষের আয়ু ভাবও বলা হয়। রঞ্জনবাবুর ক্ষেত্রে অষ্টম ঘরে রাহু বসেছিল এবং অষ্টমের শনি ছিল দ্বাদশ, অর্থাৎ ক্ষতি ও ব্যয়ের ঘর। তার উপরে দুর্ঘটনার কারক গ্রহ মঙ্গল শনির উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছিল। এই অশুভ গ্রহের সংযোগের কারণেই গাড়ি চালানোর সময় হঠাৎ তার মনোযোগ নষ্ট হচ্ছিল এবং বারবার রক্তপাত ও দুর্ঘটনা ঘটছিল। এমন জীবন সংশয় থেকে বাঁচার জন্য শাস্ত্রে আমাদের কি পথ দেখাতে পারে বা কি পথ দেখায়? দেখো, শাস্ত্রের কাছে সব সমস্যার সমাধান আছে এবং থাকবেই। প্রথমত, তার গাড়িতে একটি বাহন দুর্ঘটনানাশক যন্ত্র স্থাপন করা হয়। দ্বিতীয়ত, প্রতি শনি ও মঙ্গলবার হনুমান মন্দিরে সিঁদুর ও চামেলির তেল অর্পণ এবং নিয়মিত শিব কবচ বা মহানির্মাণ মন্ত্র পাঠের পরামর্শ দেওয়া হয়। এই দৈব সুরক্ষা কবচ জাতককে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে। ভালো কথা বলেছেন। এবার যাব সরকারি চাকরি, এটা অনেকের মাথায় থাকে এবং সরকারি চাকরিতে বাধা ও সূর্য শনি যে শত্রুতা যোগ, সেটা নিয়ে প্রশ্ন এসছে। এবং আচার্যদেব, আজকের যে প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে। আজকাল বহু যুবক যুবতী বছরের পর বছর সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে, ইন্টারভিউ পর্যন্ত যাচ্ছে, কিন্তু মাত্র 1 বা 2 নম্বরের জন্য চাকরিটা হচ্ছে না। খুব খারাপ লাগার বিষয়। যেমন গত সপ্তাহে আপনার কাছে আসা বিপ্লবের কথাই যদি আমি বলি, আমাদের মেসেজও এসছে, উনি দর্শক আমাদের দীর্ঘদিনের, এবং তার 25 বছর কঠোর পরিশ্রমের পরেও সে সফল হতে পারছিল না। তো আপনার কি মনে হয় কি কারণ এটার? নিশ্চয় 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 দেখুন, সরকারি চাকরির জন্য জন্মছকে মূলত সূর্য এবং বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো হওয়া দরকারই এটা। কারণ সূর্য হলো ক্ষমতা, প্রশাসন এবং সরকারি পদের কারক। বেশ। বিপ্লবের ছকটি যখন আমি দেখি, সেখানে একটি মারাত্মক দোষ ছিল, যাকে বলা হয় সূর্য শনির সংঘাত যোগ। তার দশম ঘরে যা কর্মের স্থান, সূর্য শনি একসাথে বসেছিল। শাস্ত্রে সূর্য শনিকে পিতা পুত্র ধরা হলেও তারা পরম শত্রু। শনি সূর্যের তেজকে আটকে দিচ্ছিল, যার ফলে সে বারবার তীরে এসেও তরি ডোবাচ্ছেন, যা তীরেও সে তবিডু হয়ে যাচ্ছে। তাহলে এই যে বাধা কাটিয়ে সরকারি চাকরি পাওয়ার উপায় বা রহস্য কি? আচ্ছা, এর জন্য সূর্যকে শক্তিশালী করা
এবং শনির কুপ্রভাব শান্ত করা জরুরি। আমি বিপ্লবকে প্রতিদিন সকালে তামার পাত্র থেকে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, জল নিবেদন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করার পরামর্শ দিই। সেই সাথে একটি রুবি বা চুনি ধারণ করতে বলি। এর ফলে সূর্যের বড় বৃদ্ধি পায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসে। এবং এবার কথা বলবো আমরা পারিবারিক অশান্তি এবং ভাই ভাইয়ে বিরোধ এবং মঙ্গলের ভূমি দোষ নিয়ে। এবং আমাদের সমাজে আরেকটা বড় কষ্ট হলো পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ, ভাইয়ে ভাইয়ে বিবাদ। অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্ক ভাইদের মধ্যে আছে, একে অপরের সাথে শত্রুতা সেটা কনভার্ট হয়ে গেছে। যেমন আমাদের প্রকাশবাবু মেসেজ করেছে ও এবং তার ভাইয়ের ঘটনা তিনি উল্লেখ করেছে, মামলা মোকদ্দমা কোর্ট পর্যন্ত গড়িয়েছে তার ভাইয়ের সঙ্গে, এবং ঘর শান্তিতে থাকা যাচ্ছে না ঘরে। এবং এখানে কোনো গ্রহের কারসাজি রয়েছে বলে আপনার মনে হয়? দেখো, খুব দুঃখজনক বিষয়, মানে সব দুঃখজনক বিষয় হলো এটি। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হলো ভাই বা ভাতৃকারক গ্রহ এবং জমি বাড়ির ভূমি কারক। যখন প্রকাশ বাবুর ছকটি আমি বিচার করি, সেখানে দেখা যায় চতুর্থ ঘর যা সুখ এবং স্থাবর সম্পত্তির ঘর, এবং তৃতীয় ঘর যা ভাইয়ের ঘর রাহু এবং মঙ্গল দ্বারা পীড়িত ছিল। একে আমরা বলি ভূমি ও ভাতৃদোষ। মঙ্গল এখানে অশুভ হয়ে ওঠায় দুই ভাইয়ের মধ্যে অহংকার ও ক্রোধের দেওয়াল তুলে দিয়েছে, যার পরিণতি এই কোর্ট কাছারি। বুঝলে? আচ্ছা, এই যে পারিবারিক শত্রুতা ও মামলার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এবং এর কোনো শাস্ত্রীয় পথ আছে কি? আছে, আছে, নিশ্চয় আছে। আলবাত আছে। কারণ সম্পত্তি সংক্রান্ত মামলা এবং ভাইয়ে ভাইয়ে বিরোধ মেটাতে বগলামুখী দেবীর আরাধনা অত্যন্ত ফলদায়ক। প্রকাশবাবুকে আমি বাড়িতে মঙ্গল যন্ত্র স্থাপন করার এবং প্রতি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর অর্পণ করার পরামর্শ দিয়েছি। এতে মঙ্গলের উগ্রতা কমে, আইনি জটিলতা কাটে এবং সম্পর্কের পুনর্মিলন ঘটে। খুব ভালো কথা বলেছেন। এবং পরের প্রশ্ন আমার বিদেশে কর্মসংস্থান বা সেটেলমেন্ট, যেটা দ্বাদশ ভাব, তার বিচার নিয়ে বলবো। এবং এখনকার বহু ছেলেমেয়েরা স্বপ্ন থাকে যে পড়াশোনা বা চাকরির সূত্রে বিদেশে যাব, ফরেন যাব বা ফরেন ট্যুর করব, কিন্তু অনেকে ভিসা পাচ্ছেন না, এটা সমস্যা। আবার কেউ বিদেশে গিয়েও টিকতে না পেরে আবার ফিরে আসছেন। যেমন আইটি ইঞ্জিনিয়ার অনন্যা আমাদেরকে মেসেজ করেছে, খুব ভালো প্রশ্ন লিখেছে। বহু চেষ্টা করেও তার ফরেন প্রজেক্ট হচ্ছিল না। বিদেশে যাওয়ার জন্য কোনো কোনো মানে গ্রহের ভালো থাকা কি দরকার, আপনার কি মনে হয়? তো বিদেশে যাতায়াত বা পাকাপাকিভাবে বসবাসের জন্য জন্মছকের নবম ভাব মানে ভাগ্য ও ধ্রুব ভ্রমণ, এবং দ্বাদশ ভাব হলো বিদেশ বা দূরবর্তী স্থান বিচার করা হয়। আর এর কারক গ্রহ হলো রাহু এবং শনি। অনন্যার ছকে চন্দ্র ও রাহু একসাথে বসে গ্রহণ দোষ তৈরি করেছে, এবং দ্বাদশপতির অবস্থান দুর্বল ছিল। রাহু বিদেশ যাত্রার সুযোগ তৈরি করলেও দুর্বল চন্দ্রের কারণে শেষ মুহূর্তে তার ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছিল বা প্রজেক্ট বাতিল হচ্ছিল। আর তাহলে যারা বিদেশ যেতে চান তাদের ছকে কোন গ্রহের প্রতিকার প্রয়োজন বলে আপনার মনে হয়? দেখো, এই ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং রাহুকে সক্রিয় করতে হয়। অনন্যাকে আমি একটি ভালো মানের গোমেদ ধারণ করার এবং মা দুর্গার মানে কি অর্গলা স্তোত্র পাঠ করার পরামর্শ দিই। কারণ রাহু হলো রহস্যময় এবং দূরবর্তী দেশের কারক। প্রতিকার করার ঠিক 3 মাসের মাথায় অনন্যা তার আকাঙ্ক্ষিত ভিসা পেয়ে এখন লন্ডনে কর্মরত। বাহ! আচ্ছা, হঠাৎ গোপন শত্রুতা ও শনির সাড়ে বা বন্ধন যোগ নিয়ে একটু কথা বলবো। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা মুখে খুব ভালো, কিন্তু পেছনে ছুরি মারছেন বা মারেন, যাকে আমরা গোপন শত্রু বলি। যেমন ব্যবসায়ী নিখিল বাবু আমাদেরকে মেসেজ করেছে, হঠাৎ করেই তার না বিশ্বস্ত যে পার্টনার তাকে ঠকিয়ে লস করালো এবং বাজারে তার নাম খারাপ করে দিল। এই গোপন শত্রু চেনার বা তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কি, আপনার কি মনে হয়? নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখো, জন্মছকের ষষ্ঠ ঘর হলো রোগ, ঋণ এবং শত্রুর স্থান, আর দ্বাদশ ঘর হলো গোপন ক্ষতি বা গুপ্ত শত্রুর স্থান। বুঝলে? নিখিলবাবুর তখন শনির সাড়ে চরম পর্ব চলছিল। যখনই শনির সাড়ে বা রাহুর অশুভ দশা চলে, তখন মানুষের বিচার বুদ্ধি লোপ পায় এবং সে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। তার ষষ্ঠ ঘরের রাহু এবং দ্বাদশ ঘরের শনির দৃষ্টি থাকায় তার পরম বন্ধু ও রাতারাতি গোপন শত্রুতে পরিণত হয়। আশা করি নিখিল বাবু আপনি এই উত্তরটা পেয়েছেন।
আশা করি ভালো লেগেছে। এবং এই ধরনের বিশ্বাসঘাতকতা এবং শত্রুতা থেকে নিজেদেরকে আড়াল করার কোনো উপায় আছে কি? আপনার কি মনে হয়? সত্যি কথা বলতে আহ, আগে নিজের আত্মরক্ষা প্রয়োজন। এর জন্য বজরং বাণ পাঠ করা এবং শনিবারে কালো তিল ও সর্ষের তেল দান করা উচিত। নিখিল বাবুকে আমি একটি লোহা বা পঞ্চধাতুর আংটি ধারণ করতে বলি এবং দক্ষিণাকালী স্তোত্র পাঠের পরামর্শ দিই। এতে শত্রুরা নিজে থেকেই পরাস্ত হয় এবং জাতকের ক্ষতি করতে পারে না। খুব ভালো কথা বলেছেন। এবার যাব মানসিক অবসাদ, ডিপ্রেশন অনেকে ফেস করি, এবং চন্দ্র শনির যে বিষযোগ সেটা নিয়ে একটু কথা বলবো। এবং আজ আমাদের যে প্রশ্নটা অত্যন্ত ইমোশনাল এবং সংবেদনশীল। বর্তমান যুগে ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটা বড় একটা মহামারী বলতে পারেন আপনি, এবং সব সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও মানুষ যেন একাকিত্ব ফেস করছে, একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে আত্মহত্যার চিন্তা মাথায় আসছে। যেমন আমাদের তরুণ প্রীতির ঘটনা যদি আপনি দেখেন, সব থেকেও সে সবসময় মন মরা হয়ে থাকছে, এবং তার কান্নাকাটিও তিনি করছেন। এটা কেন হয় বলে আপনার মনে হয়? দেখো, এটা আজকের যুগের খুব বড় সমস্যা। জ্যোতিষী আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র জন্মছকে চন্দ্র যদি শনি গ্রহের সাথে যুক্ত হয় বা শনির পূর্ণ দৃষ্টিতে থাকে, তবে তৈরি হয় মারাত্মক বিষযোগ, তাই না? বিষওয়াগা। শনি হলো অন্ধকার আর চন্দ্র হলো আলো। শনি চন্দ্রকে গ্রাস করলে মানুষের মন থেকে সমস্ত আনন্দ হারিয়ে যায়। পৃথিবীর ছকে এই বিষযোগ থাকার কারণে সে চরম মানসিক অবসাদে ভুগছিল, যার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ডাক্তারেরাও পাচ্ছিল না, বুঝলে? খুব ভালো কথা বলেছেন। এবং এই মানসিক অন্ধকার থেকে একজন মানুষকে কিভাবে বার করা যায় বলে আপনার মনে হয়, বা আনা সম্ভব কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষযোগ কাটানোর একমাত্র উপায় হলো চন্দ্রের শক্তি বাড়ানো এবং শিবের শরণাপন্ন হওয়া। এবার শিব হলেন কি? চন্দ্রশেখর, যিনি চন্দ্রকে মাথায় ধারণ করেন। প্রীতিকে আমি প্রতি সোমবার ওম নমঃ শিবায় মন্ত্র জপ এবং শিবলিঙ্গে জল ঢালা এবং একটি মুক্ত ধারণের পরামর্শ দিই। এর ফলে তার মনের অন্ধকার কেটে যায় এবং সে আবার স্বাভাবিক হাসি খুশি জীবনে ফিরে আসে। খুব ভালো কথা বলেছেন। এবং পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পৈতৃক সম্পত্তি লাভে বা যে বাধা পৈতৃক সম্পত্তি, ও শনি রাহুর যে প্রেত বা পিতৃদোষ সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা আচার্যদেব, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের প্রাপ্য পৈতৃক সম্পত্তি বলুন বা বাবার আমলের যে জমি বাড়ি সহজে পান না, অনেক মামলা মোকদ্দমা করতে হয়। যেমন গত মাসে আপনার কাছে আসা এক অমলবাবুর কথা যদি আমি বলি, তাহলে নিজের বাড়ি বাবার সম্পত্তি আছে, অথচ শারীরিক বিবাদ আর আইনি জটিলতায় বছরের পর বছর তিনি তা ভোগ করতে পারছিলেন না। এর পেছনে কোন গ্রহর বাধা থাকে বলে আপনার মনে হয়? দেখুন, পৈতৃক সম্পত্তি বা বংশানুক্রমিক ধন সম্পদ পাওয়ার ক্ষেত্রে জন্মছকের অষ্টম ঘর এবং নবম ঘর, যা পিতৃস্থান, বিচার করা হয়। মানে আমরা করি যেটার বিচার আর কি। অমলবাবুর ছকটি যখন আমি বিশ্লেষণ করি তখন দেখতে পাই তার নবম ঘরে সূর্য এবং রাহু একসাথে বসেছিল। শাস্ত্রে সূর্যকে পিতার কারক ধরা হয়। সূর্যের সাথে রাহুর এই অবস্থান জন্মছকে পিতৃদোষ তৈরি করে, বুঝতে পারলে? এর ফলে জাতক পিতার ভালোবাসা থেকে যেমন বঞ্চিত হতে পারে, তেমনি পৈতৃক সম্পত্তি নিয়েও চরম মামলা মোকদ্দমা ও বাধার সৃষ্টি হয়। আচ্ছা, এই যে পিতৃদোষ থেকে মুক্তির যে উপায় এবং নিজের প্রাপ্যটা ফিরে পাওয়ার কোনো উপায় আছে কি? দেখো, পিতৃদোষের কারণে জীবনের শুধু সম্পত্তি নয়, আচ্ছা, বংশবৃদ্ধিও আটকে যায়, বুঝতে পারলে? এর প্রতিকারের জন্য অমলবাবুকে আমি গয়া বা কোনো পবিত্র তীর্থে গিয়ে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ বা পিতৃশান্তি করানোর পরামর্শ দিই। সেই সাথে প্রতিদিন সকালে পিতৃস্ত্রোত পাঠ এবং সূর্যকে তামা মিশ্রিত জল অর্পণ করতে বলি। এই শান্তি সস্তায়নের পর অলৌকিকভাবে তার শারীরিক বিরোধ বা শরিকি বিরোধ মিটে যায় এবং তিনি নিজের মানে কি বলবো, নিজের যে পাওনাটা, নিজের যে অধিকার সেটা কিন্তু ফিরে পায়। আচ্ছা, দাম্পত্য কলহ নিয়ে যদি কথা বলি, ডিভোর্স পরিস্থিতি এবং শুক্র রাহুর যে চণ্ডাল যোগ সেটা নিয়ে কথা বলবো। এবং আজকের দিনে আরেকটি বড় মানে চিন্তার বিষয় জানেন তো, যে হলো মানে সুখী দাম্পত্য জীবন হঠাৎ করে ফাটল ধরে যাচ্ছে। বিয়ের প্রথম কয়েক বছর খুব ভালো কাটলো, তারপর হঠাৎ সন্দেহ, অশান্তি এবং সেটা কোর্ট অব্দি জল গড়িয়ে গেল এবং ডিভোর্স অব্দি চলে তো গেলই। এবং যেমন সুস্মিতা আমাদেরকে মেসেজ করেছে, ও তার স্বামীর কথা
বলছে এবং এত ভালোবেসে বিয়ে করেছে, অথচ আজ তারা আলাদা হয়ে গেছে। এই জ্যোতিষীয় ব্যাখ্যা কি আপনি দিতে পারবেন এর? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। দম্পতির মধ্যে সুখ, ভালোবাসা এবং বৈবাহিক আনন্দের কারক গ্রহ হলো শুক্র, ভেনাস। সুস্মিতা ছকে বিবাহের ঘর অর্থাৎ সপ্তম ভাবের মালিক গ্রহটি শুক্রের সাথে যুক্ত হয়ে রাহু দ্বারা আক্রান্ত ছিল, যাকে জ্যোতিষ সে লম্পট যোগ বা শুক্র রাহুর ছায়া দোষ বলা হয়। রাহু সবসময় সম্পর্কের মধ্যে সন্দেহ, ভুল বোঝাবুঝি এবং মোহ তৈরি করে। ফলে তৃতীয় কোনো ব্যক্তির কারণে বা অকারণ সন্দেহের বশে সিমসাম সংসারও তাসের ঘরের মতো ভেঙে পড়ে, বুঝলে? তো তাহলে কি এটাই হয়। ডিভোর্স বা সম্পর্কের এই ভাঙন আটকানো সম্ভব? আপনার কি মনে হয়? নিশ্চয়ই সম্ভব যদি সঠিক সময় গ্রহের ভারসাম্য ফেরানো যায়। আমি সুস্মিতা ও তার স্বামীকে যৌথভাবে কিছু প্রতিকার দিয়েছি। শুক্রকে শক্তিশালী করতে মা লক্ষ্মীর আরাধনা এবং সাদা চন্দন ব্যবহারের পরামর্শ দিই। সেই সাথে শুক্রের রত্ন, হিরে বা ভালো মানের ওপাল ধারণ করতে বলি। এতে মনের ভেতরে সন্দেহ, নেতিবাচকতা দূর হয়। আজ তারা আবার মানিয়ে নিয়ে একসাথে সংসার করছে খুব সুন্দরভাবে। খুব ভালো কথা বলেছেন। এবং এবার আসি শেয়ার বাজার এবং লটারি নিয়ে, এবং এই ফটকা যে ব্যবসাগুলো আছে সেটা নিয়ে হঠাৎ করে চরম ক্ষতি হয়ে গেল। এবং বর্তমান যুগে এই যুব সমাজের মধ্যে শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি বলুন, একটা কিন্তু ভীষণ স্পেকুলেটিভ বিজনেস বলে বিনিয়োগের কথা বলাই যেতে পারে, এবং প্রবণতা খুব বেশি এখন স্পেকুলেটিভ বিজনেসের। এবং অনেকে প্রথমে লাভ করলেও হঠাৎ এক রাতের মধ্যে সর্বশান্ত হয়ে যান। যেমন এই তরুণ আমাদের আইটি কর্মী সুদীপ্তর কথাই যদি আমি বলি, ওর ক্ষেত্রে শেয়ার বাজারে রাতারাতি কয়েক লক্ষ টাকা লোকসান করে সে এখন দিশেহারা হয়ে গেছে। এই যে ফটকা আয়ের যে ভাগ্য কোন গ্রহ ঠিক করে? দেখো, হঠাৎ প্রাপ্তি বা ফটকা উপার্জনের জন্য জন্মছকের পঞ্চম ঘর এবং একাদশ ঘর, যা লাভের স্থান, দায়ী। আর এর মূল কারক গ্রহ হলো রাহু। রাহু মানুষকে যেমন রাতারাতি রাজা বানাতে পারে, তেমন আবার ফকিরও করতে পারে। সুদীপ্তর ছকে পঞ্চম ঘরে রাহু উচ্চস্থ ছিল, তাই প্রথমে সে অনেক লাভ করেছে, কিন্তু যেমনই রাহুর সাথে নিচস্থ মঙ্গলের অন্তর্দশা শুরু হলো, অমনি তার লোভ বেড়ে গেল এবং সে ভুল শেয়ারে টাকা লাগিয়ে সব হারালো। এটাই তো হয়। এবং তাহলে কি জ্যোতিষ শাস্ত্রে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে মানে মানে কোনো নিষেধ আছে কি? মানে জ্যোতিষ কি নিষেধ করে? দেখো, আমি বলবো আগে নিজের ছকটা যাচাই করে নিন যে আপনার ফাটকা যোগ বা লটারি যোগ আছে কিনা। যদি পঞ্চম ঘর দুর্বল থাকে, তবে শেয়ার বাজার থেকে দূরে থাকাই শ্রেয়। কেন, আর যদি বিনিয়োগ করতে হয় তবে রাহু ও বুধকে শান্ত রাখতে হবে। সুদীপ্তকে আমি প্রতি বুধবার পাখিদের শস্য দানা খাওয়ানোর এবং গণেশ স্তোত্র পাঠের পরামর্শ দিই, যাতে তার আর্থিক বুদ্ধি লোভ না পায় এবং যেন ভালো সিদ্ধান্তটা নিতে পারে। খুব ভালো কথা বলেছেন। এবং এখন কথা বলবো দীর্ঘস্থায়ী যে রোগ এবং রাহুর যে চালবাজি সেটা নিয়ে কথা বলবো। এবং স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ তো সত্যি আর কিছু হয় না স্বাস্থ্যজি। এবং কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এমন হয় যে শরীরে কষ্ট আছে, অথচ ডাক্তারি রিপোর্ট কোনো রোগই ধরা পড়ছে না, অনেকের হয়। এবং ডাক্তাররা বলছেন সব নর্মাল, কিন্তু রোগী দিন দিন শুকিয়ে যাচ্ছে। মানে যেমন প্রবীণ ভদ্রলোক, আমাদের প্রবীণ মেসেজ করেছে এবং বলছে যে এই রহস্যময় রোগের কারণ কি বলে আপনার মনে হয় যে শুকিয়ে যাচ্ছে দিন দিন? দেখো, জ্যোতিষ শাস্ত্রে একে বলা হয় মানে অজ্ঞাত রোগ বা ছায়া গ্রহের রোগ। জন্মছকের ষষ্ঠ ঘর হলো রোগ ও ব্যাধির স্থান। যখন ষষ্ঠ ঘরে রাহু বা কেতুর অবস্থান করে এবং তার উপর শনির কুদৃষ্টি থাকে, তখন এমন রোগ হয় যা সহজে ডায়াগনোসিস বা ধরা পড়ে না। রাহু হলো একটি ছায়া, যে রোগটিকে সে রোগটিকে লুকিয়ে রাখে। হরেনবাবুর ক্ষেত্রেও তাই হচ্ছিল। ভুল চিকিৎসার কারণে তার শরীর আর আরো ভেঙে পড়েছিল। খুব মুশকিল এরকম হলে না। মানে এই ধরনের যে মেডিকেল সায়েন্সের বাইরে যে রহস্যময় যে শারীরিক কষ্ট থেকে বাঁচার পথ কি একটু বলুন প্লিজ। খুব ভালো কথা বলেছো। দেখো, এই ক্ষেত্রে জ্যোতিষ চিকিৎসাকে এগিয়ে আসতে হয়। আমি হরেনবাবুকে ওষুধ সেবনের পাশাপাশি রাহুর দশা কাটানোর জন্য রাহু কবচ ধারণের পরামর্শ দিই এবং প্রতি শনিবার গরিব মানুষকে কালো কম্বল বা অন্ন দান করতে বলি। সেই সাথে নিয়মিত ধন্বন্তরী মন্ত্র জপ করার কথা বলি। গ্রহ শান্ত হওয়ার ঠিক 1 মাসের মধ্যে নতুন ডাক্তারের চিকিৎসায় তার রোগ ধরা পড়ে এবং তিনি আজ সুস্থ। খুব ভালো কথা বলেছেন। এবং এবার যাব
সন্তান ভাগ্য বা বংশ রক্ষায় বাধা ও গুরুচণ্ডাল দোষ, এটা অনেকেই আমরা ফেস করি, মারাত্মক দোষ। আজ আমাদের আলোচনার এই মানে প্রশ্ন আর কি। এবং বহু দাম্পত্যর যে জীবনে আমরা দেখতে পাই সবচেয়ে বড় অকুলতা নিয়ে, তা হলো সন্তান সুখ। বিয়ের অনেক বছর কেটে গেছে, সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট বা আইভিএফ যেটা এখন হচ্ছে ফেল করে গেছে, তাও কোল আলো করে সন্তান আসছে না। যেমন রজত বাবু আমাদের মেসেজ করেছে, তার স্ত্রীর ক্ষেত্রে হয়েছিল। সন্তান ভাগ্যের বিচারে জ্যোতিষ কি বলে বলে আপনার মনে হয়? তো একটি পরিবারের সন্তান আসা বা বংশ রক্ষা হওয়া সম্পূর্ণ দৈব কৃপা। জ্যোতিষ শাস্ত্র সন্তানের কারক গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি, জুপিটার, আর সন্তানের স্থান হলো পঞ্চম ভাব। রজতবাবুর স্ত্রীর ছকে বৃহস্পতি ও রাহু একসাথে বসেছিল, যাকে শাস্ত্রে অত্যন্ত অশুভ গুরুচণ্ডাল দোষ বলা হয়। রাহু বৃহস্পতির শুভত্ব ও জীব কারকতাকে নষ্ট করে দিচ্ছিল এবং শেষ করে দিচ্ছিল। ফলে চিকিৎসায় কোনো খামতি না থাকলেও গর্ভধারণের বারবার সমস্যা হচ্ছিল। আচ্ছা, তাহলে এই গ্রহের উপাচারে কোল খালি থাকা মায়ের মুখে হাসি ফোটানো কি সম্ভব? হুম। ঈশ্বরের কৃপায় অবশ্যই সম্ভব। গুরুচণ্ডাল দোষ খণ্ডনের জন্য তাদের বাড়িতে সন্তান গোপাল মন্ত্র জপ এবং হরিবংশ পুরাণ পাঠের আয়োজন করতে বলি। সেই সাথে দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করতে হলুদ রঙের পোশাক পরিধান এবং একটি খাঁটি পোকরা রিয়েলো আমি ধারণের পরামর্শ দিই। এই ধর্মীয় ও জ্যোতিষীয় উপাচারের পর ঈশ্বরের আশীর্বাদে গত সপ্তাহে তার একটি সুস্থ কন্যা সন্তানের পিতা মাতা হয়েছেন এবং মানে সে আজ খুব খুশি আর কি, হ্যাপি। আজকের প্রশ্নগুলো সত্যি অন্যরকম ছিল এবং যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারাও এরকম প্রশ্ন করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে আপনারা আপনার দুঃখের কথা বলতে পারেন অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। এবং আজকে সত্যি মানে একটা ডিসকাশন হলো, একের পর এক প্রশ্ন এবং খুব ভালো করে উত্তর দিলেন, কিন্তু সময় একদম শেষের দিকে, যাওয়ার আগে কয়েকটি কথা যদি আপনি বলেন। আমার তো অনেক কিছু বলাতে হয়, কিন্তু সময়ের সাথে সাথে আমার চলতে হয়, বলতে পারি না। তবুও আমি লাস্টে বলি যে এখানে যে কোশ্চেনগুলি বলা হয়েছে আপনাদেরকে, তারা আমাদের কাছে এসেছিলেন এবং তারা নিজেরাই বলেছে যে আমাদের কথা তুমি দর্শকদের বলতে পারো, তাহলে আমরা খুব খুশি হব। যদি আমাদের এই সমস্যাতে আমরা কতটা খারাপ ছিলাম, এখন ভালো আছি, তাই বলা হয়। এবং অনেকে ভাবেন যে আমরা জয়দেব শাস্ত্রীর কাছে যাব এবং হয়তো আমার কথাও সবাই জানতে পারবে, তা নয়। আমাদের খুব আমাদের একদম সিক্রেট থাকে, তাই তো নাকি? আমরা পুরো সিক্রেট রাখি এবং কারো নাম আমরা বলি না। এবং মানে এখানে যে কজনের নাম বলা হয়েছে ম্যাক্সিমাম ছদ্মনাম বলা হয়েছে, ছদ্মনাম বা ডাক নাম বলা হয়েছে, আসল নামও নয়। তো সেই ক্ষেত্রে সবাইকে আমি বলি যে আমাদের যারা আমাদের কাছে আসে তাদের আমরা অনেক সিক্রেটভাবে তাদেরকে দেখি, সেই ভয়টা আর পাওয়ার নয়। তুমি এই সম্বন্ধে কি বলবে দর্শকদের? এটা কিন্তু অনেকের একটা ভয় থাকে যে মানে আমরা যাদের শাস্ত্রীর কাছে যাচ্ছি সবাই জানতে পারবে কিনা। আমাকে একজন এসে বলেছে যে আমি দেখাচ্ছি এখানে কোনো ক্যামেরা ফ্যামেরা নেই, তো টিভিতে চলবে না, তো এই নেই তো। না, এই বিষয়ে আমার যেটা বলার সেটা হলো, একটি দক্ষ মানুষের সান্নিধ্যে যখন আপনারা আসবেন, তখন সেই মানুষের যেমন জ্ঞান থাকবে, তার বিচার বুদ্ধি থাকবে, এটা বলাই বাহুল্য। এবং বিচার বুদ্ধিতে তিনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনাদের ক্ষতি হবে। তো এটাই আমি হলপ করে বলতে পারি, মানে প্রথমবার কোনো অ্যাস্ট্রোলজার এমন উন্নত মার্গের মানে কি বলবো সলিউশন আমাদেরকে দেয়। এবং সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় আসুন, আমরা পুরোটা প্রাইভেসি মেনটেন করি এবং অনেক দুঃখ নিয়েও জীবনের শেষে এবং যাওয়ার শেষে আপনারা হাসি মুখেই যাবেন, এটা হলপ করে বলতে পারি। একদম। আবার আপনাদের কোনো চিন্তা নেই, আমি আছি। যারা আসতে পারবেন না তারা তো অনলাইন করছেন, আর যারা আসতে পারবেন তারা তো অফলাইন করছেন। সবটাই কিন্তু খুব চাপ আছে, মানে প্রচুর বুকিং রয়েছে, তো অ্যাভেলেবেল খুব কম এখন। আগে ছিল অ্যাভেলেবেলটা, এখন অনেক আগে থেকে একটু স্লটটা বুক তো করে আগে থেকে আপনারা কল করে নামটা বুক করে নেবেন। আপনাদের কাছ থেকে যেতে ইচ্ছা করছে না, আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীরাম।